মেয়ে দুটোকে আজ রাতেই মুক্ত করতে হবে। জানো রাতে তারা কোথায় থাকবে? মাথা না তুলেই ক্ষীণ কণ্ঠে ওসমানকে জিজ্ঞেস করে মুচি। জানি, থাকবে খ্রিস্টান সম্রাটদের কাছে, কিন্তু আমাদের কেউ সেই স্থানটি ভিতর থেকে দেখেনি, জবাব দেয় ওসমান সারেম। আমি দেখেছি, সেখান থেকে মেয়েদের বের করে আনা সম্ভব নয়। নিজের কাজে নিমগ্ন থেকে জবাব দেয় মুচি। তুমি তাহলে কোন ব্যাধির দাওয়াই? ওসমানের কণ্ঠে যেমন তীব্র আবেগ তেমনি প্রচণ্ড ক্ষোভ। বলে, তুমি আমাদের রাহবরি করো। আমরা যদি মেয়েদের পর্যন্ত পৌঁছে গিয়ে ধরা পড়ি, তাহলে মেয়ে দুটোকে খুন করে ফেলব। তারপর যা হওয়ার হবে। খ্রিস্টানদের নিকট ওদেরকে জীবিত থাকতে দেব না। তুমি কজন যুবকের কোরবানি দিতে চাও? জিজ্ঞেস করে মুচি। যে কজন দরকার। ঠিক আছে, কাল রাত। না, আজ রাত। আজ রাতেই বার্জিস, আজ রাতেই। ইমামের নিকট চলে যাও, বলল মুচি। যুবক কজন? জিজ্ঞেস করে ওসমান। খানিক চিন্তা করে বার্জিস বলল, 8। অস্ত্র খঞ্জর। জুতো জোড়া পায়ে দিয়ে উঠে চলে যায় ওসমান সারেম। সূর্য এখনও ডুবেনি। ওসমান সারেম 7 জন বন্ধুকে ঘর থেকে ডেকে নেয়, ইমাম সাহেবের নিকট যেতে বলে এবং নিজে ইমামের ঘরে চলে যায়। ইনি সেই মসজিদের ইমাম যেখানে পাগলের সাথে সাক্ষাৎ হয়েছিল ওসমানের। ওসমানী ইমামকে তার আন্ডারগ্রাউন্ড দলের নেতা হওয়ার প্রস্তাব করেছিল। দলের সব সদস্য বিনা বাক্য বয়ে মেনে নিয়েছিল সে প্রস্তাব। এরা একসময়ে একজনের ঘরে বসে মিটিং করছে এবং কর্মসূচি প্রস্তুত করছে। এখন তাদের সামনে অপহৃতা এই মেয়ে দুটোর উদ্ধার করার পালা। ওসমান সারেম মেয়েদের উদ্ধারের সংকল্প নিয়েছে, যা মূলত আত্মহত্যার শামিল। মুচির কথা অনুযায়ী ইমামের ঘরে চলে গেছে সে। অস্থির চিত্তে ঘরের বারান্দায় পায়চারি করছেন ইমাম। ওসমান সারেমকে দেখি তিনি দাঁড়িয়ে গেলেন এবং বললেন, তুমি কি ওই বন্দি মুসলমানটার আহাজারি শুনেছ ওসমান? আমি সেই ডাকে লাব্বাইক বলতে এসেছি মহামান্য ইমাম। বার্জিস আসছেন? আমার 7 বন্ধু আসছে, বলল ওসমান সারেম। তুমি কি করবে? করতে পারবেই বা কি? আমাদের অনেক মেয়েই তো কাফিরদের হাতে বন্দী, কিন্তু এই মেয়ে দুটো আমাকে মহা এক পরীক্ষা ফেলে দিয়েছে, বললেন ইমাম। খানিক নীরব থেকে মাথাটা উপরে তুলে গভীর এক দীর্ঘশ্বাস ছেড়ে ইমাম আবার বললেন, ইয়া আল্লাহ, এই একটি রাতের জন্য তুমি আমায় যুবক বানিয়ে দাও। না হয় আজ রাতেই আমাকে তুমি তোমার কাছে নিয়ে যাও। বেঁচে থাকলে আজীবন মেয়ে দুটোর আর্তচিৎকার আমার কানে বাজতেই থাকবে, আর আমি পাগল হয়ে যাব। আপনি আমাদের পরামর্শ দিয়ে সহযোগিতা করুন। আমি আশা করি এক রাতের বেশি আপনাকে অস্থির থাকতে দেব না, বলল ওসমান সারেম। ভিতরে প্রবেশ করে ওসমান সারেমের 2 সঙ্গী। ইমাম তাদের বসতে বলে। 3 জনকেই উদ্দেশ্য করে বললেন, আজ আমার মনে হচ্ছে আমার বিবেক বুদ্ধি সব হারিয়ে গেছে। আমি আমার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি। কিন্তু কেউ যদি আত্মমর্যাদা বোধের কথা স্মরণ করিয়ে আহ্বান জানায়, তাহলে চেতনা ক্ষেপে ওঠে, আর তখনই তাকে শান্ত করার জন্য যুবক হতে হয়। কিন্তু বৎসরা, আমি বৃদ্ধ হয়ে গেছি। এখন আর আমার সহন শক্তি নেই। তোমরা যা কিছু করতে চাও সামলে করো। এক একজন করে 7 যুবকই সমবেত হয় ইমামের ঘরে। মুচিও এসে পড়ে খানিক পরে, হাতে তার বক্স। ভিতরে পুরনো ছেঁড়া জুতো আর জুতো সেলাইয়ের যন্ত্রপাতি। ভিতরে ঢুকেই বক্সটা এক ধারে রেখে কোমর সোজা করে দাঁড়ায় সে। এবার কে বলবে লোকটা দুনিয়ার সব কোলাহল ঝুঁকি ঝামেলার সাথে সম্পর্কহীন একজন মুচি, যে রাস্তার পাশে বসে মানুষের ছেঁড়া জুতা সেলাই করে। ইমাম সাহেবের রুদ্ধদ্বার ঘরে এখন সে মুচি নয়, বার্জিস, আলী বিন সুফিয়ানের গোয়েন্দা বিভাগের গোপন শাখার একজন অভিজ্ঞ ও বিচক্ষণ গুপ্তচর। ইমামকে উদ্দেশ্য করে তিনি বললেন, এ ছেলেটি আজই ওই মেয়ে দুটোকে খ্রিস্টানদের বন্দি দশা থেকে উদ্ধার করে আনতে চায়। আমি মনে করি এতে ধরা পড়ার কিংবা ব্যর্থ হওয়ার ঝুঁকি নয়, মৃত্যুর ঝুঁকিও প্রায় 16 আনা। আমরা এই ঝুঁকি বরণ করে নিচ্ছি মোহতারাম বার্জিস। আপনি এ বিদ্যার গুরু, আপনি আমাদের পথ নির্দেশ করবেন, বললেন এক যুবক। তাহলে আমার পরামর্শ শোনো,
বার্জিস বললেন, খ্রিস্টানদের কাছে অনেক মুসলমান মেয়ে আছে। তাদের কতিপয়কে তারা শৈশবে বিভিন্ন কাফেলা ও বাড়িঘর থেকে অপহরণ করে এনেছিল এবং তাদের মতো করে শিক্ষা প্রশিক্ষণ দিয়ে আমাদের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তি ও তোমাদের চরিত্র ধ্বংসের কাজে ব্যবহার করছে। এইসব মেয়েকে তোমরা মুক্ত করাতে পারবে না। তোমরা যদি আমার বিদ্যা থেকে উপকৃত হতে চাও তাহলে আমি বলবো, দুটি মাত্র মেয়ের জন্য 8টি যুবক কোরবান করে দেয়া বুদ্ধিমত্তা নয়, বরং তোমাদের ধৈর্যের সাথে কাজ করা দরকার। কিন্তু আমি কিভাবে ধৈর্য ধারণ করতে পারি? গর্জে ওঠে ওসমান সারেম। আমার ন্যায়? বার্জিস বললেন, আমি কি পেশাদার মুচি? আমি যখন মিশরে অবস্থান করি তখন আমার সওয়ারির জন্য সর্বদা প্রস্তুত থাকে আরবি ঘোড়া। আমার ঘরে আছে 2টি চাকর, আর এখানে কিনা 3টি মাস ধরে আমি মুচিগিরি করছি। রাস্তায় বসে মানুষের ময়লাযুক্ত পুরনো জুতা মেরামত করছি। আমি তোমাদেরকে সমগ্র কার্ক এবং তার পরেরও বিস্তীর্ণ অঞ্চল মুক্ত করার জন্য জীবিত রাখতে চাই। তোমরা ধৈর্য ধরো, অপেক্ষা করো। ধৈর্যের বাঁধ ভেঙে গেছে ওসমান সারেম ও তার সঙ্গীদের। তাদের কথাবার্তায় বোঝা যাচ্ছে তাদের মধ্যে অপেক্ষা করার হিম্মত অবশিষ্ট নেই। কেউ রাহনুমাই না করলেও নিজেরাই সেখানে হামলা করতে প্রস্তুত। ইমামের কথাও মান্য করতে অস্বীকৃতি জানায় তারা। অগত্যা বার্জিস তাদের জানায়, খ্রিস্টান সম্রাটগণ রাতে যে স্থানে সমবেত হন এবং যেখানে তাদের মদের আসর বসে, তার 2 গোয়েন্দা সেখানকার সাধারণ কর্মচারী। সবক জয়ের পর সেখান থেকে পালিয়ে আসা খ্রিস্টানদের সাথে এখানে এসেছিল তারা। এখন তারা খ্রিস্টান সরকারের চাকরি করছে আর সফল গুপ্তচর বৃত্তি করছে। ব্রিটেন, ইটালি, ফ্রান্স ও জার্মানি প্রভৃতি দেশ থেকে আমাদের বিরুদ্ধে লড়াই করার জন্য আসা খ্রিস্টান সম্রাটগণ যে প্রাসাদটিতে থাকেন সেটি তোমরা অবশ্যই দেখেছ। প্রাসাদে বড় একটি কক্ষ আছে। সে কক্ষে সন্ধ্যার পর তারা একত্রিত হন এবং মদ পান করেন। তাদের বিনোদনের জন্য থাকে অনেকগুলো সুন্দরী মেয়ে। আধা রাত পর্যন্ত চলে তাদের আসর। স্থানটি খানিকটা উঁচুতে, সশস্ত্র পাহারাও থাকে। সেই ভবন পর্যন্ত পৌঁছানো তোমাদের পক্ষে সম্ভব নয়। সাধারণ মানুষ তো দূরের কথা, বিশিষ্ট কোনো নাগরিকের পক্ষেও তার কাছে যাওয়া অসম্ভব। মেয়ে দুটোকে কোথায় রাখা হয়েছে সে খবর আমি তোমাদের দিতে পারবো, কিন্তু তাদের পর্যন্ত পৌঁছানোর একমাত্র পন্থা আমাদের সৈন্যরা বাইরে থেকে এক্ষুনি হামলা করবে। তাহলে খ্রিস্টান সম্রাট ও সামরিক কর্মকর্তাগণ ভবন ছেড়ে চলে যাবে এবং হামলা প্রতিহত করার কাজে ব্যস্ত হয়ে পড়বে। কিন্তু হামলা যে আজ রাতে হবে না তা তো নিশ্চিত। সালাউদ্দিন আইয়ুবী কবে হামলা করবেন তারও কোনো ঠিক নেই। প্রয়োজন হামলার না, অর্থাৎ প্রয়োজন উক্ত প্রাসাদে যারা আছে তাদের সেখান থেকে সরে যাওয়া এবং মেয়েগুলোর সেখানে অবস্থান করা। এমনটি হলে আমাদের এই যুবকরা প্রাসাদে ঢুকে পড়ে মেয়েগুলোকে তুলে আনবে। এই তো বলতে চাচ্ছেন আপনি? বার্জিসের পরিকল্পনা খোলাসা করে বুঝে নিতে চান ইমাম। জি হ্যাঁ, পূর্ণ আত্মবিশ্বাসের সাথে জবাব দেন বার্জিস। যদি শহরে মারাত্মক ধরনের কোনো হাঙ্গামা সৃষ্টি করে দেওয়া যায়, যেমন কোথাও আগুন লাগিয়ে দেওয়া হলো আর সেই আগুন ছড়িয়ে পড়লো খ্রিস্টানদের সমর সরঞ্জামাদিতে, তাহলে হয়তো খ্রিস্টান সম্রাটগণ এবং অন্যান্যরা প্রাসাদ থেকে বেরিয়ে দুর্ঘটনাস্থলে চলে যাবেন। এই সুযোগে গভীর চিন্তায় হারিয়ে যান বার্জিস। ওসমান সারেম ও তার সঙ্গীদের প্রতি এক এক করে দৃষ্টিপাত করেন তিনি। খানিক পরে বললেন, হ্যাঁ হ্যাঁ আমার মুজাহিদগণ, একটি জায়গায় যদি তোমরা আগুন লাগাতে পারো তাহলে মেয়েদের মুক্ত করার সুযোগ বেরিয়ে আসতে পারে। জলদি বলুন মোহতারাম, বলুন কোথায় আগুন লাগাতে হবে। আপনি বললে গোটা শহরেও আমরা আগুন ধরিয়ে দিতে প্রস্তুত আছি। অধৈর্য হয়ে জিজ্ঞেস করে ওসমান সারেম। খ্রিস্টানদের সামরিক ঘোড়াগুলো কোথায় বাঁধা থাকে তা তো তোমরা জানো, বার্জিস বললেন। এই মুহূর্তে সেখানে অন্তত 600 ঘোড়া বাঁধা আছে, বাকিগুলো অন্যান্য স্থানে। নিকটেই বাঁধা আছে প্রায় সমপরিমাণ ওট। তার খানিক দূরে দাঁড়িয়ে আছে শুকনো খড়ের বিশাল এক পাহাড়। তার থেকে সামান্য ব্যবধানে সেনা ছাউনির সারি। সেখানে দাঁড়িয়ে আছে অনেকগুলো ঘোড়া গাড়ি আর বিপুল পরিমাণ
এমন কিছু সরঞ্জাম যাতে সহজে আগুন ধরে যেতে পারে, কিন্তু চাইলেই সেখানে যাওয়া যায় না। অস্ত্র হাতে টহল দিচ্ছে সন্ত্রীরা। রাতের বেলায় সে পথে গমন করার অনুমতি নেই কারোর। তোমরা যদি এই খড়ের গাদা আর তাঁবুর সারিতে আগুন ধরিয়ে দিতে পারো, তাহলে আমি নিশ্চিত বলতে পারি খ্রিস্টান সম্রাটগণ জগতে সব কিছু ভুলে গিয়ে তৎক্ষণাৎ প্রাসাদ ত্যাগ করে সেখানে ছুটে যাবে। আগুনের লেলিহান শিখা আকাশ স্পর্শ করবে, আতঙ্ক ছড়িয়ে পড়বে শহরময়। তাছাড়া আগুন লাগাবার সঙ্গে সঙ্গে যদি তোমরা যত সম্ভব ঘোড়ার রশি খুলে দিতে পারো, তাহলে আতঙ্কিত ঘোড়াগুলো এদিক ওদিক ছোটাছুটি শুরু করে সৃষ্টি করবে আরেক প্রলয়ঙ্কাণ্ড। মানুষজন পিষ্ট হবে তাদের পায়ের তলায়, কিন্তু আগুন কে লাগাবে, ঘোড়ার বাঁধন কে খুলবে এবং আগুন লাগাবার জন্য সেখানে কিভাবে পৌঁছবে, তাই আগে ভাববার বিষয়। ধরে নিন আগুন লেগে গেছে, প্রাসাদও শূন্য হয়ে গেছে। এখন আমাদের করণীয় কি? জিজ্ঞেস করে এক যুবক। আমি সঙ্গে থাকব, জবাব দেন বার্জিস। উক্ত প্রাসাদে আমাকে ছাড়া তোমরা যেতে পারবে না। ওখানে আমার দুজন সহকর্মী আছে, তারাই জানাবে মেয়েরা কোথায় আছে। কিন্তু মেয়ে দুটোকে উদ্ধার করে এনে রাখবে কোথায়? তাছাড়া ঘটনার পর কারকে সাধারণ মুসলমানদের উপর যে কেয়ামত নেমে আসবে, তাও তোমাদের ভেবে দেখা দরকার। এ যে মুসলমান ছাড়া অন্য কারো কাজ নয়, খ্রিস্টানরা তা নিশ্চিতভাবেই বুঝে নেবে। মুসলমানরা এখন কি সুখে আছে? বললেন ইমাম। আমার পরামর্শ কাজটা হয়ে যাক। খ্রিস্টানদের জানা দরকার যে মুসলমান যতই নিরাশ্রয়, যতই অসহায় হোক না কেন, কারো গোলাম হয়ে থাকতে রাজি নয়। আর মুসলমানের আঘাত যে দুশ্মনের কলিজা ছেদিয়ে দেয়, তাও ওদের টের পাইয়ে দেওয়া জরুরি। বার্জিস কমান্ডো ধরনের গোয়েন্দা বটে, কিন্তু এ জাতীয় নাশকতামূলক অভিযানের সুযোগ তার কখনো ঘটেনি। এমন দুর্ধর্ষ অভিযান পরিচালনা করা তার মতেও আবশ্যক, যাতে খ্রিস্টানরা বুঝতে পারে যে মুসলমান কেমন চিজ। ওসমান সারেম ও তার সঙ্গীদের কর্তব্য বোঝাতে শুরু করলেন বার্জিস। দুটি কাজ বেশি স্পর্শকাতর। প্রথমত, আগুন ধরানোর জন্য যাবে 3-4টি মেয়ে। সেনা প্রধানের সঙ্গে সাক্ষাৎ করার নাম করে সন্ত্রীর কাছে গিয়ে আলাপ জুড়ে দিয়ে এক পর্যায়ে সন্ত্রীকে খুন করে ফেলবে তারা। বার্জিসের এই কাজের জন্য মেয়েদের নির্বাচন করার কারণ, মহিলারা, বিশেষত যুবতী মেয়েরা পুরুষের মনে যে প্রভাব ফেলতে পারে তা পুরুষরা পারে না। দ্বিতীয়ত, কজন যুবক সম্রাটদের প্রাসাদে আক্রমণ চালাবে। বার্জিস ও ইমাম একমত হলেন যে বেশি প্রয়োজন নেই, মাত্র এই 8 জনই যথেষ্ট, কারণ লোক বেশি হলে কেউ না কেউ ধরা পড়ে যাওয়ার আশঙ্কা থাকবে। প্রশ্ন আসে, এতগুলো সাহসী বুদ্ধিমতী মেয়ে পাওয়া যাবে কোথায়? ওসমান সালেম বলল, একজন থাকবে আমার বোন আন্নুর। আরেক যুবক বলল, আমার বোনকেও নেওয়া যাবে। অপর 6 যুবকের বোন নেই, তবে এরা দুজন এদের বান্ধবীদের মধ্য থেকে একজন করে নিতে পারবে বলে আশা প্রকাশ করা হয়। 4 জনই যথেষ্ট। মেয়েদেরকে কাজ বুঝিয়ে দেওয়ার দায়িত্ব নিজের হাতে রাখেন বার্জিস। সূর্য ডুবে গেছে। ইমাম সাহেব উঠে চলে গেছেন একদিকে, অন্যরা এক এক করে বেরিয়ে পড়ে ইমামের ঘর থেকে। সকলের শেষে বের হলেন বার্জিস। এখন আবার তিনি মুচি, হাতে বক্স, দুনিয়াটায় কি ঘটছে কিচ্ছু জানেন না। একে বেঁকে হেলে দুলে হাঁটছে, গায়ে 1 ফোঁটা বল নেই যেন। জগতে সব বেদনা আর দুঃখ যেন এসে চেপে বসেছে তার ঘাড়ে। বাড়ি অভিমুখে রওনা হয়েছে ওসমান সারেম। ঘরে পৌঁছতে এখনও খানিক দেরি। হঠাৎ রাইনি আলেকজান্ডার তার মুখোমুখি দাঁড়িয়ে। রাইনি ওসমানের বোন আর নূরের বান্ধবী। এখন ভাই বোন দুজনই চায় মেয়েটা তাদের ঘরে না আসুক, কিন্তু হঠাৎ নিষেধ করে দিয়ে মেয়েটাকে সন্দেহে ফেলতে চাইছেন না ওসমান সারেম। ওসমানের সঙ্গেও অকৃত্রিম হতে চায় রাইনি। ওসমানের ধারণা, এইভাবে চরিত্র নষ্ট করে মেয়েটা তার ইমানি চেতনা ধ্বংস করার চেষ্টা করছে। আজ রাস্তায় রাইনির সঙ্গে দেখা হয়ে গেল ওসমানের সন্ধ্যাবেলা। মুখে সামান্য হাসির রেশ টেনে না দাঁড়িয়ে মেয়েটাকে পাশ কাটিয়ে চলে যেতে চেষ্টা করে ওসমান, কিন্তু ওসমানের পথ রোধ করে দাঁড়িয়ে যায় রাইনি। ওসমান সারেমের মনে এমন কোনো ভয় নেই যে একটি খ্রিস্টান মেয়ের সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে আলাপরত অবস্থায় ধরা পড়লে তাকে শাস্তি ভোগ করতে হবে। ইহুদি খ্রিস্টানরা বরং খুশি হবে যে যা হোক
তাদের একটি মেয়ে একজন সন্দেহভাজন মুসলমানকে আপন করে নিতে পেরেছে। অগত্যা দাঁড়িয়ে যায় ওসমান, বলে, এখন পথ ছাড়ো, বড্ড তাড়া আছে আমার রাইনি। না, তোমার কোনো তাড়া নেই ওসমান। এত সহজে তুমি আমাকে দূরে সরিয়ে দিতে পারবে? বন্ধুসুলভ কণ্ঠে বলল রাইনি। কই, তোমাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছি নাকি আমি? ওসমানের কণ্ঠে বিস্ময়। মিথ্যা বলো না ওসমান, মুচকি হেসে বলল রাইনি। এই আমি তোমার ঘর থেকে আসলাম, তোমার বোন আমাকে পরিষ্কার বলে দিল আমি যেন তোমার ঘরে কম আসি। আমি আসলে নাকি ওসমান নারাজ হয়। কেন ওসমান, কথাটা তুমি আমায় নিজে বললে না কেন? কোনো জবাব দেয় না ওসমান। বোনের প্রতি রাগ আসে তার। এভাবে সরাসরি বলার তো কথা ছিল না। তাই রাইনির কথার জবাব দেয়া কঠিন হয়ে পড়েছে ওসমানের। ওসমানকে নীরব দেখে রাইনি বলে, আমাকে এই কারণটা তো বলবে যে আমি কেন তোমার ঘরে আসব না। রাইনির কথাটা কানে পৌঁছে না ওসমান সারেমের। মন তার অন্যত্র, মেজাজ ক্ষিপ্ত, বড্ড ব্যস্ত। রাইনিকে একটা বুঝ দিয়ে চলে যাওয়ার মতো উপযুক্ত কোনো জবাব মাথায় আসলো না তার। অগত্যা সাদামাটা করে মনের আসল কথাটাই বলে ফেলে ওসমান। রাইনি, তুমি আমার ঘরে এসো না। কথাটা কেন যে আমি তোমাকে বলতে পারলাম না জানি না। এখন শুনে নাও, আমাদের পরস্পর যত প্রেম ভালোবাসায় থাকুক, জাতীয় পরিচয়ে আমি তুমি একে অপরের দুশমন। তুমি হয়তো বলবে এই ভালোবাসা আমাদের ব্যক্তিগত, জাতিগত সম্পর্ক এখানে অবান্তর। কিন্তু আমি জাতীয় ভালোবাসায় বিশ্বাসী, যা ক্রুশ ও কোরআনের মাঝে কখনো সৃষ্টি হতে পারে না। এটা আমার জন্মভূমি, বাসভূমি। তোমার জাতি এখানে করছে কি? যতদিন পর্যন্ত তোমার জাতির সর্বশেষ ব্যক্তিটিও এ মাটিতে বর্তমান থাকবে, ততদিন পর্যন্ত তোমার আমার বন্ধুত্ব হতে পারে না। আমার মনের কথাটা আমি অকপটে তোমাকে বলে দিলাম। এবার যা বুঝো বুঝতে পারো। আর আমার মনে কি আছে তাও তুমি শুনে নাও। রাইনি বলল, আমার হৃদয় থেকে তোমার ভালোবাসা না বের করতে পারবে ক্রুশ, না পারবে কোরআন। তোমাকে না দেখলে আমি মনে শান্তি পাই না। তোমাকে হাসতে দেখলে আমার আত্মাও হেসে ওঠে। শোনো ওসমান, তুমি যদি আমাকে তোমার ঘরে আসতে বারণই করো তাহলে ভালো হবে না। তুমি আমাকে হুকুম দিতে পারো, তুমি শাসক সম্প্রদায়ের কন্যা। ঠান্ডা মাথায় বলল ওসমান। আমার মনে যদি ক্ষমতার দম্ভ থাকতো তাহলে এই মুহূর্তে তুমি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারতে না। অনেক আগ থেকেই তুমি পচে মরতে আমাদের বন্দিশালায়। রাইনি বলল, তুমি কি ভাবছো আমি তোমার তৎপরতা সম্পর্কে কিছু জানি না? বলো, তোমার আন্ডারগ্রাউন্ড তৎপরতার বিস্তারিত বিবরণ আমি তোমাকে শুনিয়ে দেই। বলো, তোমার ঘর থেকে সমস্ত খঞ্জর, তীর, ধনুক, গোলাবারুদ বের করে নিই, যা তুমি তোমার ঘরে লুকিয়ে রেখেছ আমার জাতি ও আমার সরকারের বিরুদ্ধে ব্যবহার করার জন্য, যা তোমার ঘরে রাখার অনুমতি নেই। আর নূরকে যে তুমি তরবারি চালনা শিক্ষা দিচ্ছ তাকে আমি জানি না? তোমার দলে আর কে কে কাজ করছে তাও কি আমার অজানা? কিন্তু ওসমান, তুমি হয়তো জানো না যে তোমার আর বন্দিশালার মাঝে যে বস্তুটি প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছে তা হলো আমার অস্তিত্ব। তুমি তো জানো আমার পিতা কে। জানো তো তিনি কি জানেন না আর কি করতে পারেন না? এই 5 বার তিনি ঘরে বলেছেন ওসমানকে গ্রেফতার করা আবশ্যক হয়ে পড়েছে। আমি সব কবার তার নিকট তোমার জন্য বিনীত সুপারিশ করে বলেছি, ওসমানের বোন আমার ঘনিষ্ঠ বান্ধবী, তার বাবা একজন পঙ্গু মানুষ, আপনি ছেলেটাকে রেহাই দিন। বাবা 2-3 বার আমাকে ধমক দিয়ে বলেছেন, প্রয়োজনে আমি তোমাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করব, তবু ছেলেটাকে ছাড়া যাবে না। তিনি আমায় এও বলেছেন যে মুসলমানের সঙ্গে তোমার এত মাখামাখি ঘনিষ্ঠতা ঠিক হচ্ছে না, এসব তুমি ছেড়ে দাও। কিন্তু যেহেতু আমি বাবা মার একমাত্র কন্যা, আদরের দুলালি, তাই তিনি আমাকে অসন্তুষ্ট করতে চাচ্ছেন না। সূর্য ডুবে গেছে, অন্ধকার হয়ে আসছে চারদিক। নিঃশব্দ দাঁড়িয়ে আছে ওসমান সারেম, মন তার অন্য কোথাও। এবার কোনো উত্তর না দিয়েই হাঁটা দেয় সে। 2 পাও এগুতে পারল না ওসমান। রাইনি ছুটে গিয়ে সম্মুখ থেকে এমনভাবে তার পথ আগলে দাঁড়ালো যে বুকটা তার লেগে গেছে ওসমানের বুকের সঙ্গে। আলতোভাবে হাত দুটো রেখে দেয় ওসমানের 2 কাঁধের উপর। ওসমানের আরও ঘনিষ্ঠ হয় মেয়েটি। যৌবন ভরা দেহের উষ্ণ পরশে ওসমানকে ঘায়েল করার চেষ্টা করে রাইনি।
রাইনির রেশম কোমল চুলগুলো ছুঁয়ে যায় ওসমানের দুগণ্ড। কেঁপে ওঠে ওসমান। শিকারীর ফাঁদ থেকে নিজেকে মুক্ত করার জন্য পিছনে সরে আসার চেষ্টা করে সে। বন্ধন ছেড়ে দেয় রাইনি। আমাকে মুক্তি দাও রাইনি, পাথরে পরিণত হতে দাও তুমি আমায়। আমার পথ এক, তোমার পথ আরেক। তোমার আমার এক পথে চলা সম্ভব নয় বোন, ভারাক্রান্ত কণ্ঠে বলে ওসমান। ভালোবাসা ত্যাগ চায়, বলল রাইনি। কি ত্যাগ দিতে হবে বলো আমায়? আমি তোমায় কথা দিচ্ছি, তোমার যা মনে চায় করো, আমি তোমাকে বন্দী হতে দেব না। আর আমি তোমায় ওয়াদা দিচ্ছি, কঠোর ভাষায় বলল ওসমান, আমার মন কি চায়, আমি কি করতে যাচ্ছি, কখনো তা তোমায় বলবো না। তোমার এই রূপসী শরীর আর রেশম সুন্দর চুলের জাদুতে আমাকে আটকাতে পারবে না তুমি। তারপরও আমার প্রমাণ দিতে হবে যে তোমার জন্য আমি কি ত্যাগ দিতে পারি। রাইনি বলল, তারা আছে তো যাও ওসমান, তবে তোমার ঘরে যাওয়া থেকে আমি বিরত হব না বলে রাখছি। যাব, আগের চেয়ে বেশি যাব। আর দাঁড়ায় না ওসমান, ছুটে চলে সম্মুখ পানে। রাইনি তাকিয়ে থাকে তার প্রতি। অন্ধকারে হারিয়ে যায় ওসমান। বেদনার দীর্ঘশ্বাস ছেড়ে বাড়ির দিকে হাঁটা দেয় মেয়েটি। ওসমান ঘরে পৌঁছে দেখে বার্জিস তার দেউড়িতে বসা। সোজা ভিতরে চলে যায় ওসমান। বাবা মা বোনের কাছে ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে বলে, আমি সঙ্গীদের নিয়ে মেয়ে দুটোকে উদ্ধার করতে যাচ্ছি। আমাদের এই অভিযানে আর নূরকে প্রয়োজন। ওসমান সালেমের বাবা পঙ্গু। যুবক বয়সে খ্রিস্টানদের সঙ্গে লড়াই করে একটা পা ভেঙে ফেলেছেন তিনি। পরবর্তী জীবনটা তিনি এই আফসোস করে করে কাটিয়ে দিয়েছেন যে এখন আর আমার জিহাদ করার সামর্থ্য নেই। তিনি ওসমানকে বললেন, বৎস, এমন একটি ঝুঁকিপূর্ণ কাজের সংকল্প নিয়েই ফেলেছ যখন, তো আমার যেন এ কথা শুনতে না হয় যে তুমি তোমার সঙ্গীদের সাথে গাদ্দারি করেছ। এই অভিযানে ধরা পড়ার আশঙ্কাই বেশি। শোনো, যদি তুমি ধরা পড়ে যাও আর তোমার সঙ্গীরা নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়, তাহলে জীবন দিয়ে দেবে, তবু সঙ্গীদের নাম বলবে না। আমি তোমাকে সালাউদ্দিন আইয়ুবীর বাহিনীর সৈনিক হয়ে যুদ্ধ করার জন্য বড় করেছি। ভেবেছিলাম তোমার বোনটার বিয়ের কাজটা সম্পন্ন করে তোমাকে বিদায় দেব। যা হোক, তুমি যাও, আমার আত্মাকে শান্তি দাও। আবার শুনে নাও, আমি কারো মুখে এ কথা শুনতে চাই না যে ওসমানের শিরায় সারেমের রক্ত নেই। কন্যাকেও অনুমতি দিয়ে দেন পিতা। ওসমান সারেম জানায়, বার্জিস দেউড়িতে বসে আসছেন। তিনি এই অভিযানে আমাদের নেতৃত্ব দেবেন। বার্জিসের সঙ্গে সাক্ষাৎ করার জন্য দেউড়িতে চলে যান ওসমানের পিতা। ওসমান সালেম আন্নুরকে বলে, এক্ষুনি তুমি তোমার এমন দুজন বান্ধবীকে ডেকে আনো যারা আমাদের এই অভিযানে অংশ নেওয়ার সাহস রাখে। আন্নুর তৎক্ষণাৎ বেরিয়ে পড়ে এবং দু বান্ধবীকে নিয়ে খানিক পরেই ফিরে আসে। এর মধ্যে ওসমান সালেমের এক সঙ্গী তার বোনকে সঙ্গে করে এসে উপস্থিত হয়। এক এক করে এসে হাজির হয় ওসমান সালেমের 7 সঙ্গী। মেয়েরা কোন পথে কোথায় যাবে এবং কি করবে বিষয়টা তাদের পরিষ্কার বুঝিয়ে দেন বার্জিস। বললেন, পথে একজন সেন্ট্রি তোমাদের পথ রোধ করবে। তোমরা তার কাছে উপরে যাওয়ার পথ কোন দিকে জিজ্ঞেস করবে। বলবে, সম্রাট রেনাল্ড আমাদের আসতে বলেছেন, কিন্তু আমরা পথটা ভুলে গেছি। তোমাদের একজন থাকবে চাকরানির বেশে, তার মাথায় থাকবে টুকরি। সেন্ট্রিকে হত্যা করে আগুন লাগাতে হবে। আগুন লাগাবার উপাদান থাকবে চাকরানির মাথার টুকরিতে। আগুন লাগাবার পর খঞ্জর দ্বারা উট ঘোড়ার রশি কেটে দেবে। 2-4টি ঘোড়াকে খঞ্জর দ্বারা আঘাত করতে হবে। আঘাত খেয়ে ঘোড়াগুলো চিৎকার করে উঠে ছোটাছুটি করতে শুরু করবে এবং তাদের দেখা দেখি অন্যান্য ঘোড়ার মধ্যেও আতঙ্ক সৃষ্টি হবে। অল্প সময়ের মধ্যে মেয়েদের বেশভূষা ঠিক করে নিতে বলেন বার্জিস। চাকরানি সাজিয়ে দেন একজনকে, তাকে ছেঁড়া মলিন পোশাক পরতে দেন, মুখমণ্ডলে ছাই কালি মাখিয়ে দেন। ওসমান সালেম ও তার সঙ্গীদের দিক নির্দেশনা দিতে শুরু করেন বার্জিস। ওসমান সালেমের পিতাও কিছু পরামর্শ দেন। তারপর প্রত্যেকের হাতে তুলে দেওয়া হলো একটি করে খঞ্জর। এসব কাজে কেটে যায় অনেক সময়। সব আয়োজন সম্পন্ন, কিন্তু রাত গভীর হওয়ার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুক্ষণ। রওনা করার সময় হয়ে গেছে। আলাদা আলাদা গিয়ে নির্ধারিত এক স্থানে সমবেত হবে সকলে। মেয়েদের পথ আলাদা, কাজও ভিন্ন।
আগুন লাগাবার দায়িত্ব তাদের। আগুন কখন লাগাবে তার একটা নির্দিষ্ট সময় বলে দেওয়া হয়েছে। ঠিক সে সময়ে আক্রমণের স্থানে উপস্থিত থাকতে হবে বার্জিসের দলের। এ এক স্পর্শকাতর ও ঝুঁকিপূর্ণ অভিযান। সময়ে সামান্য হেরফের কিংবা কারো একটুখানি ভুল হয়ে গেলে ফল বিপরীত। নির্ঘাত ধরা খাওয়া আর বন্দিদশার অন্ধকার প্রকোষ্ঠে নিক্ষিপ্ত হওয়া, তারপর জাহান্নামের শাস্তি ভোগ করা। সবচেয়ে বেশি ঝুঁকি মেয়েদের, কারণ ওরা নারী। ধরা খেয়ে গেলে তাদের পরিণতি কী হবে তা অনুমান করা কঠিন নয়। আন্নুর বলল, ধরা পড়ে গেলে খঞ্জর দ্বারা আমরা আত্মহত্যা করে ফেলব, জীবিত যাব না কাফেরদের হাতে। গভীর রাত, নীরব নিস্তব্ধ কার্ক শহর। কোথাও কেউ জেগে নেই, নেই কোনো সারা শব্দ। এক ফোঁটা আলো দেখা যাচ্ছে না কোথাও। জেগে আছে শুধু একটি প্রাসাদ, খ্রিস্টানদের সম্মিলিত বাহিনীর হেডকোয়ার্টার। খ্রিস্টান সম্রাট ও উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের আবাসও এটি। এটি তাদের পানশালা। শহর ঘুমিয়ে পড়ার পর জেগে ওঠে এই প্রাসাদ। রাতভর চলে মদ, নারী আর নাচ গানের আসর। এক এক করে প্রাসাদের পানশালায় এসে উপস্থিত হয় সকলে। আসর জমে ওঠে। আজকের আলোচ্য বিষয় অপহৃতা নতুন 2 মুসলিম নারী আর কাফেলা লুণ্ঠিত সম্পদ। মেয়ে দুটো আর কি কাজে আসতে পারে জিজ্ঞেস করে একজন। জবাবে সেনা কমান্ডার বলে, এরা পরিণত বুদ্ধির মেয়ে। গুপ্তচর বৃত্তি ইত্যাদিতে এদের ব্যবহার করা যাবে না। একজনের বয়স 16-17, অপরজনের 22-23। কিছুদিন আনন্দ উপভোগেই ব্যবহার করা যেতে পারে শুধু। তারপর 2জন সামরিক অফিসারের হাতে তুলে দিলেই হবে। তারা এদের বিয়ে করে নেবেন, বলল পদস্থ এক সেনা অফিসার। আসরে হাসি ঠাট্টা আর অশ্লীল আলোচনা চলছে অপহৃতা এই 2 মুসলিম মেয়েকে নিয়ে। ঠাট্টা চলছে ইসলাম ও মুসলমানদের নিয়ে। মেয়ে দুটো অবস্থান করছে আলাদা আলাদা 2টি কক্ষে। কাঁদতে কাঁদতে বেহাল হয়ে যাচ্ছে তারা। একজনের অবস্থা জানে না অন্যজন। 2জনের কাছে 2জন সেবিকা, মধ্যবয়সী মহিলা। মেয়ে দুটোকে গোসল করিয়েছে তারা। এখন রাতের পোশাক পরাচ্ছে, সাজাচ্ছে বধূ সাজে। সেই থেকে কিছুই মুখে দেয়নি তারা। সামনে পড়ে আছে এমন এমন খাবার যা এর আগে তারা কখনো স্বপ্নেও দেখেনি, কিন্তু তা ছুঁয়েও দেখেনি তারা। 2 বোনের কে কোথায় আছে, কি হালে আছে জানে না অপরজন। 2জনকে স্বপ্নের সবুজ বাগান দেখাচ্ছে সেবিকারা। একজনকে বলা হলো, ফ্রান্সের সম্রাট তোমাকে পছন্দ করেছেন, তুমি হবে রানী। অপরজনকে বলা হলো, জার্মানির রাজার তোমাকে মনে ধরেছে, জীবনটা বদলে যাবে তোমার। পাশাপাশি সাদরে হুমকিও দেওয়া হচ্ছে তাদের যে, সম্রাটদের যদি অসন্তুষ্ট করো তাহলে তোমাদেরকে সৈন্যদের হাতে তুলে দেওয়া হবে। মেয়ে দুটো মরু অঞ্চলের বাসিন্দা, ভীরু নয়, কিন্তু এখন তো অসহায়, নিরুপায়। আত্মরক্ষার জন্য কিছুই করার নেই তাদের। তাদের ইজ্জত রক্ষা করারই জন্য তাদের বাবা মা ও বড় ভাই তাদের নিয়ে খ্রিস্টান অধ্যুষিত এলাকা ছেড়ে হিজরত করছিল, কিন্তু খ্রিস্টান হায়নাদেরই ফাঁদে পড়ে গেল তারা। বাবা মা মারা গেলেন, ভাই বন্দী হলো, আর তারা এসে পড়ল খ্রিস্টান সম্রাটদের হাতে। এখন তাদের সাহায্য করার আল্লাহ ছাড়া আর কেউ নেই। বন্দি দশা থেকে পালিয়ে যাওয়ার কোনো সুযোগও দেখছে না তারা। বসে বসে তারা কাঁদছে, চোখের পানিতে বুক ভাসাচ্ছে আর আল্লাহর নিকট ফরিয়াদ করছে। ভাই আফাকের জন্য অস্থির তারা। বেগার ক্যাম্পে ছটফট করছে আফাক। আফাক আহত, খ্রিস্টানরা খুব পিটিয়েছে তাকে। আগের কয়েদিরা নিত্যদিনের খাটুনির পর ফিরে এসেছে ক্যাম্পে। নতুন বন্দীদের দেখতে পায় তারা, তাদের কাহিনী শোনে। সব কজনের মধ্যে আফাকই শুধু আহত। এ পর্যন্ত কেউ তার ব্যান্ডেজ করেনি। মাটিতে পড়ে কাতরাচ্ছে আফাক। পুরাতন কয়েদিরা রাতে আফাকের জখম পরিষ্কার করে লুকিয়ে রাখা কিছু ওষুধ দিয়ে ব্যান্ডেজ করে দেয় তাতে। শরীরে এতগুলো জখম, কিন্তু কোনো ব্যথা অনুভব হচ্ছে না আফাকের। নিজের কথা ভুলে গিয়ে ভাবছে শুধু বোনদের কথা। বন্ধুটু কোথায় থাকতে পারে কয়েদিদের কাছে জানতে চায় আফাক। এখান থেকে কিভাবে পালানো যায় তাও জিজ্ঞেস করে। বোনরা কোথায় থাকতে পারে, তাদের সঙ্গে কিরূপ আচরণ হয়ে থাকতে পারে, আফাককে স্পষ্ট ধারণা দেয় কয়েদিরা। কয়েদিরা তাকে জানায় এই বন্দিশালার কোনো দেয়াল নেই, কারো পায়ে বেরিয়েও পড়ানো হয় না, তারপরও কেউ এখান থেকে পালাতে পারে না।
কারণ এখানে সারাক্ষণ প্রহরা থাকে। তাছাড়া কেউ পালাতে পারলেও যাবে কোথায়? কোথাও না কোথাও ধরা পড়তেই হবে। পালাবার পর ধরা পড়লে এমন যন্ত্রণাদায়ক মৃত্যুবরণ করতে হবে যা কল্পনাও করা যায় না। আফাককে জানানো হয় এখানে বছরের পর বছর ধরে এমন অনেক কয়েদি পড়ে আছে যারা কার্কের বাসিন্দা ছিল, কিন্তু পালাবার কোনো সাহস তারা করতে পারছে না। তারা জানে যে পালাবার পর যদি তারা ধরা না পড়ে তাহলে তাদের গোটা পরিবার বন্দিশালায় নিক্ষিপ্ত হবে। কিন্তু এত সব অপারগতা ও আশঙ্কা সত্ত্বেও নিজের পলায়ন ও বন্দির উদ্ধারের কথা ভাবছে আফাক। অথচ উঠে দাঁড়াবার শক্তিও নেই তার দেহে। সারাদিনের ক্লান্ত পরিশ্রান্ত কয়েদিরা শুয়ে পড়ে, গভীর নিদ্রায় তলিয়ে যায় তারা। জেগে আছে শুধু আফাক। মেয়েগুলো ধরা না পড়লেই হলো, ফিসফিস করে বলল ওসমান সারেম। আল্লাহকে স্মরণ করো ওসমান, বার্জিস বললেন। এই মুহূর্তে আমরা মৃত্যুর মুখে আছি। মন থেকে সব ভীতি ঝেড়ে ফেলো, আল্লাহকে স্মরণ করো। আচ্ছা, অপর মেয়েগুলোর উপর তোমার আস্থা কতটুকু? 100 ভাগ, ওসমান বলল। এ ব্যাপারে আপনার ভাবতে হবে না। আমি ভাবছি ওরা ধরা পড়ে যায় কিনা। আল্লাহ আল্লাহ করো, বার্জিস বললেন। আমরা চুরি করতে আসিনি, আল্লাহ আমাদের সাহায্য করবেন। অপহৃত মেয়ে দুটোকে যে প্রাসাদে রাখা হয়েছে তার থেকে সামান্য দূরে ঝোপের মধ্যে লুকিয়ে আছে ওসমান সারেম ও বার্জিস। তারই সামান্য ব্যবধানে নির্দিষ্টের অপেক্ষায় কান খাড়া করে বসে আছে তাদের অন্য সাথীরা। কোন সংকেতে কি করতে হবে তাদের জানিয়ে দেওয়া হয়েছে আগেই। ফৌজি সরঞ্জাম ও খড়ের গাদায় আগুন দিতে পাঠানো হয়েছে যে 4টি মেয়েকে, তাদের নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে ওসমান সারেম। বোন আর নূরও তাদের একজন। এতক্ষণে আগুন ধরে যাওয়ার কথা। পরিকল্পনা সফল হলে আগুনের শিখা উঠবে, ছড়িয়ে পড়বে চারদিক। প্রাসাদের সব সম্রাট কমান্ডার ছুটে যাবে সেদিকে। এ সুযোগে প্রাসাদে ঢুকে পড়ে মেয়ে দুটোকে উদ্ধার করে নিয়ে আসবে ওসমান ও তার সঙ্গীরা। কিন্তু মেয়েরা গেল অনেক সময় হলো, বোধহয় সেন্ট্রি পথ রোধ করে তাদের ফিরিয়ে দিয়েছে। এখনও সেন্ট্রি পর্যন্ত পৌঁছতেই পারেনি মেয়েরা। সেন্ট্রির সঙ্গে মেয়েদের যেখানে সাক্ষাৎ হওয়ার কথা সেখানে কোনো সেন্ট্রি নেই। সেন্ট্রিকে না পাওয়া আশঙ্কার ব্যাপার, কারণ আগুন লাগাতে হবে সেন্ট্রিকে হত্যা করে, অন্যথায় আগুন লাগানো অবস্থায় মেয়েদের হাতে নাতে ধরা পড়ার আশঙ্কা আছে। সেন্ট্রিকে খুঁজতে শুরু করে মেয়েরা। শুকনো খড়ের গাদার পাশ দিয়ে অতিক্রম করে তারা। অন্ধকারে তাঁবুর সারি চোখে পড়ছে না। 4 জন হাঁটছে একত্রে। এক স্থানে লাঠির মাথায় বাঁধা প্রদীপের শিখা দেখতে পায় তারা। এগিয়ে যায় সেদিকে। ওই তো সেন্ট্রি। প্রদীপের কাছে সেন্ট্রিকে পেয়ে গেল মেয়েরা। প্রদীপের লাঠিটি মাটিতে গাড়া। সেন্ট্রি হাতে তুলে নেয় প্রদীপটি। এগিয়ে আসে মেয়েদের প্রতি, পথ রোধ করে তাদের। সুসজ্জিত 3টি সুন্দরী যুবতী মেয়ে, সঙ্গে একজন চাকরানী, মাথায় তার টুকরি। অল্পতেই কাবু হয়ে যায় সেন্ট্রি, প্রভাবিত হয়ে পড়ে মেয়েগুলোর প্রতি। তোমরা কারা, যাচ্ছ কোথায়? জিজ্ঞেস করে সেন্ট্রি, কণ্ঠে তার নমনীয়তা। মনে হয় আমরা ভুল পথে এসে পড়েছি, মুখে হৃদয় কারা হাসি টেনে বলল আন্নুর। সম্রাট রেনাল্ডের দাওয়াতপত্র পেয়েছিলাম, কথা ছিল আমরা রাতে আসব। ঘর থেকে বের হতে দেরি হয়ে গেল। একজন বলল, এ পথটা নাকি সোজা, কিন্তু সামনে দেখছি ঘোড়া বাঁধা। পথ কোন দিকে, কোন দিকে যাব? একজন সাধারণ সেন্ট্রিকে প্রভাবিত করতে সম্রাট রেনাল্ডের নামই যথেষ্ট। খ্রিস্টান সম্রাটদের কার চরিত্র কেমন সব তার জানা। রেনাল্ড যদি আমোদ করার জন্য এ মেয়েগুলোকে তলব করে থাকেন তো বিচিত্র কিছু নয়। মেয়েগুলোর রূপ লাবণ্য, পোশাক পরিচ্ছদ, বয়স ও গঠন আকৃতি, সর্বোপরি আন্নুরের নির্ভীক কণ্ঠ ও ভাবভঙ্গি প্রমাণ করছে যে এরা তার বড় সারদের মতলবের মেয়ে। রেনাল্ডের ভবনের পথ দেখাতে শুরু করে সেন্ট্রি। তার পেছনে চলে যায় একটি মেয়ে। নষ্ট করার মতো সময় তাদের হাতে নেই। এমনিতেই সময় উত্তীর্ণ হয়ে গেছে অনেক। খঞ্জরটা শক্ত করে ধারণ করে সে। নিজের সর্বশক্তি প্রয়োগ করে তীব্র এক আঘাত হানে সেন্ট্রির পিঠে। এফোর হয়ে যায় সেন্ট্রির দেহ। হৃৎপিণ্ড ভেদ করে খঞ্জরটা বেরিয়ে যায় সামনের দিকে।